নমস্কার, চলে এলাম আরেকটি এপিসোড নিয়ে আনস্ক্রিপ্টেড উইথ সুশোভন। ওয়ান্ডারফুল একজন গেস্ট আছে আজকে আমার সাথে। আপনারা সবাই চেনেন বৃষ্টিলেখা, ইন্ডিয়ান আইডল, জি বাংলা, সারেগামাপা, এরকম সব রিয়েলিটি শো এর ওয়ান অফ দ্য ফেম। সো বৃষ্টিলেখা, ওয়ার্ম ওয়েলকাম আজকের এপিসোডে আসার জন্য। প্রথমে যেটা জানতে চাইবো তোমার কাছে, যে এই যে তুমি যে রিয়েলিটি শো করেছো বা এখন যে তুমি মিউজিক নিয়ে, মানে ইউ আর অ্যান আর্টিস্ট এখন, তো তুমি কি বরাবর এটাই তোমার প্ল্যান ছিল যে তুমি মিউজিক নিয়েই করবে বা রিয়েলিটি শোয়ে আসবে বা আর্টিস্ট হবে, নাকি ইউ হ্যাভ সাম আদার প্ল্যানস, মানে অন্য কিছু তোমার প্ল্যান ছিল? বিকজ আমি জানি ইউ আর ইনটু আ জব, গান বাজনায় আসার আগে। সো ওই মানে ট্রান্সফরমেশনটা, ওই জার্নিটা যদি একটু বলো। দেখো, একদম প্রথম থেকেই যে মিউজিক প্যাশন ছিল, কিন্তু মিউজিক যে প্রফেশন হয়ে যাবে এরকম প্ল্যানিংটা আমার ছিল না। বাট আমার যেরকম প্ল্যানিং ছিল সেরকমভাবেই আমি পড়াশোনা করেছি। পড়াশোনা কমপ্লিট করার পরে আমি পরবর্তী জীবনে প্রবেশ করেছি, সেটা মিউজিক নিয়ে অবভিয়াসলি। তো তারপর থেকে যে টোটালি মিউজিকে সুইচ করা, তো এইটা তো একটা লং একটা জার্নি। বাট করা শুধুমাত্র মিউজিকের জন্য, যে যেখানে ছিলাম সেখানে গানটা হচ্ছিল না। আচ্ছা। তো গান গাইতে হবে অ্যাট এনি কস্ট, এবং কোথাও গিয়ে 24 ঘন্টাও গান গাওয়ার জন্য কম পড়ে। তো সেটার জন্যই ফুল টাইম মিউজিক করার জন্যই বাকি সবকিছু ছেড়ে এসে একদম নতুন করে শুরু করা। এরকম না যে গান আগে থেকে করতাম না বা অনুষ্ঠান করতাম না, খুব লিমিটেড। সেরকম তো প্রফেশন হিসেবে না নিলে তো অনুষ্ঠান সেভাবে করা যায় না। তো জনারটা একটু অন্যরকম ছিল। তো সেইখান থেকে আর কি সুইচ ওভার করা। আর রিয়েলিটি শোতে 2012 সালে যখন আমি ইন্ডিয়ান আইডল গেছিলাম, তখন আমার গুরুজি চেয়েছিলেন যে আমি কোনো রিয়েলিটি শোতে পার্টিসিপেট করি। তার আগে পর্যন্ত কখনো আমি ট্রাই করিনি। তো তখন আমি ইন্ডিয়ান আইডলে গেছিলাম। আর 2015 সালেও সেরকমই প্রায় এরকম একটা ঘটনা। তো আমি যে এক্স্যাক্টলি যাবো এরকম সেরকম কোনো প্ল্যানিং ছিল না। যে বন্ধু বান্ধবরাও সবাই বলছিল যে সবাই রিয়েলিটি শো হচ্ছে, এখানে সারেগামাপা হচ্ছে, সবাই যাচ্ছে প্রতি বছর প্রচুর, সবাই ছেলেমেয়েরা সারেগামাপা অডিশন দিতে যায়। তো অ্যাকচুয়ালি আই ট্রাইড মাই লাক অ্যান্ড সেটা হয়ে গেছিল তখন। আরেকটা জিনিস যেটা জানতে চাইবো তোমার কাছে, লাইক 2012 তোমার ইন্ডিয়ান আইডলে তুমি ছিলে, 2015 জি বাংলা সারেগামাপা। এই যে ফেজটা, ধরো 2012 থেকে 15 বা 2010 থেকে 15 যদি ধরি, এমন কোনো কাজ যেটা তোমার খুব প্রিয় বা তোমার খুব কাছের, সেরকম সেই বিষয়ে যদি কিছু বলো। হ্যাঁ, অ্যাকচুয়ালি যারা নাকি রিয়েলিটি শো এর থেকে প্ল্যাটফর্ম পায়, মানে যাদেরকে মানুষ রিয়েলিটি শো এর প্রথম দেখেন, তাদের অনেকেই, আমি শ্রোতাদের কথা বলছি, শ্রোতার অনেকেই ভাবেন ওটাই বোধহয় জার্নি শুরু, মানে মিউজিক্যাল কেরিয়ার ওখানেই বোধহয় শুরু, ওখান থেকে গান শেখা শুরু। বাট ব্যাপারটা একদম সেরকম নয়। তার অনেকদিন আগে থেকে শেখা থাকে অবভিয়াসলি। মানে আমার যেমন সেরকমই ছিল। আমি তো যে একেবারে রিয়েলিটি শো আমাকে চান্স পেতেই হবে, আমি প্রচুর রিয়েলিটি শোতে গান গাইবো, নট লাইক দ্যাট। সেরকম আমি কখনোই প্ল্যান করিনি, যার ফলে আমি অনেক দেরিতে গেছি আর কি রিয়েলিটি শোতে। তো এই যে বললে 2012 আর 2015, অ্যাকচুয়ালি 2012-র আগে থেকেই আমি একটা সেমি ক্লাসিক্যাল ব্যান্ড, একটা ফিউশন ব্যান্ডের সঙ্গে ছিলাম, যার নাম হচ্ছে রাগামরফিজম। আচ্ছা। তো সেই ব্যান্ডের 2012-র এন্ডের দিকেই আর তোমার মুম্বাই থেকে আমাদের একটা অ্যালবাম রিলিজ হয়। তো আমি ব্লেসড, আমাদের ব্যান্ডও ব্লেসড, যে হরিহরনজি গান গেয়েছিলেন আর কি। একটা আমিও গেয়েছিলাম, ঠুংরি হরিহরনজি এবং আমরা দুজনেই গেছিলাম। এবং 2013-তে ওটা জিমা নমিনেশনের জন্য, ওই আমরা যখন প্রথম, হ্যাঁ, ওই অ্যালবামটাই নমিনেটেড হয়েছিল। তো আমরা যখন প্রথম এটা জানতে পারি যে আমাদের অ্যালবামটা এত বড় একটা নমিনেশন পেয়েছে, আমরা সত্যি সেটা বিশ্বাস করতে পারিনি। ওই ইয়ারে ওই অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন হচ্ছে রাহাত ফাতে আলি খানজি। আচ্ছা। গারজে বারসে অ্যালবাম। ওকে, একটা জিনিস আমাকে বলো, তোমার পুরো নাম হচ্ছে বৃষ্টিলেখা নন্দিনী, রাইট? বৃষ্টিলেখা নন্দিনী, আর সারনেম নিলে ভট্টাচার্য। বৃষ্টিলেখা নন্দিনী ভট্টাচার্য, বেশ ছোট নামটা। তো আমাকে বলো, লাইক আমার জাস্ট জানতে ইচ্ছা করছে, আউট অফ কিউরিওসিটি, তুমি এই যে এত স্টেজ শোজ করো, কোনো জায়গায় এরকম হয়েছে মানে তোমার নামটা কেউ পুরো নামটা নিতে গিয়ে ভুল বলেছে? বা ধরো সব জায়গায় তো পোস্টার্স বা সব জায়গায় বিভিন্ন ভাবে আমরা দেখি যে কেউ শিল্পী যখন আসবে তার হোর্ডিংস পরে, পোস্টার্স পরে,
পোস্টারে নামটা বড় বড় করে ভুল লেখা বা এরকম কোনো এক্সপিরিয়েন্স? মানে আমি কেন জিজ্ঞেস করছি, বিকজ তোমার নামটা বেশ ছোট, তো সেইটা সেরকম কোনো এক্সপিরিয়েন্স? বেশ কিছু ঘটনা তো এখনই মনে পড়ছে তোমার প্রশ্ন শুনেই। তো বৃষ্টিলেখা নন্দিনী প্রথমে পড়তে গেলেই দুবার মানুষ একটু হোঁচট খাজে, কোনটা সারনেম, কোনটা নেম, কোনটা বলবো কোনটা বলবো না। যদিও আমার মিউজিক ফ্র্যাটার্নিটিতে বা আমার বন্ধু বান্ধবরা সবাই আমায় বৃষ্টি বা বৃষ্টিলেখা বলেই বলে, বাট অনুষ্ঠান করতে গেলে অবভিয়াসলি বৃষ্টিলেখা নন্দিনী, এবং সেটাই বলা উচিত। তো একটা অনুষ্ঠান করতে গেছি একটু সুন্দরবনের দিকে, একটু ইন্টেরিয়ারে। তো সেখানে আমি যখন গাড়ি নিয়ে ঢুকছি, তো তখন দেখছি যত হোর্ডিং রয়েছে, ব্যানার্স রয়েছে, স্ট্যান্ডে রয়েছে, সব জায়গাতে লেখা আছে বৃষ্টিলতা নন্দিনী। বৃষ্টিলতা হ্যাঁ, নন্দিনী। এবং স্টেজের কাছে গিয়ে যখন পৌঁছলাম তখন দেখলাম বড় করে এলইডি স্ক্রিনে আমার প্রচুর গানের এভি যাচ্ছে, এবং তার সঙ্গে বৃষ্টিলতা বৃষ্টিলতা ডিফারেন্ট, না মানে ডিফারেন্ট ফন্টে, ডিফারেন্ট ভাবে বৃষ্টিলতা নন্দিনী। তো এটা একটা জিনিস। তো একবার রানাঘাটে অনুষ্ঠান আর করেছিলাম। ওই অনুষ্ঠানে যে অ্যানাউন্স করছে সেও বৃষ্টিলতাই বলছে। অনুষ্ঠানের আগে তো আমার খুবই রাগ উঠেছে, নিজের নাম যদি কেউ ডিস্টার্ব একদম করে দেয় ডেফিনেটলি। তো খারাপ লাগার কথা। তো উনি ড্যামেজ কন্ট্রোলটা খুব সুন্দর করেছিলেন, মানে অনুষ্ঠানে স্টেজে উঠে যিনি অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন তিনি বললেন, আসলে লতাজির গানটা আপনার গলায় এত ভালো লাগে না, ওই জন্য আমরা আর কি মিলিয়ে মিশিয়ে বৃষ্টি লতা করে ফেলেছি, এটা কিন্তু আপনার একটা উপাধির মতো। তো আমি বললাম তাহলে ঠিক আছে। সেই অনুষ্ঠানে 1.5 ঘন্টা কন্টিনিউয়াস শুধু লতাজির গান দিয়েছি, এইটা কিন্তু এবং দারুণ। অডিয়েন্সকে বলেওছি যে আপনারা শুধু লতাজির গান রিকোয়েস্ট করলে তবেই আমরা গাইব, তবেই আমি গাইবো, কারণ বৃষ্টি লতা উনি বলেছেন লতাজির গান গাইতে। এটা So like- অসাধারণ অসাধারণ, খুব খুব ভালো। আমাকে আরেকটা জিনিস বলো, এই যে ধরো তুমি মিউজিক করো বা তুমি পারফর্ম করো, এত স্টেজ শোজ করো, তো মানে লাইভ মিউজিক করা আর ধরো এই যে তুমি যখন অ্যালবাম করো বা কোনো ফিল্মে সিনেমায় যখন প্লেব্যাক করো, বেসিক্যালি কোনটা তোমার কাছে বেশি প্রেফার্ড? মানে লাইভ শো, লাইভ মিউজিক করা, নাকি রেকর্ডিং বা প্লেব্যাক করে অনেক নাম্বার অফ অ্যালবামস রিলিজ করা বা এরকম? এই পার্সপেক্টিভটা একটু জানতে চাই। প্রচুর যে প্লেব্যাক করেছি বা প্রচুর মিউজিক ডিরেক্টররা আমাকে প্লেব্যাকের জন্য ডেকেছেন, সেটা এরকম নয়। Okay. তো বেশ কিছু সিনেমায় প্লেব্যাক করেছি। তো তার মধ্যে অবভিয়াসলি আমার খুব পছন্দের দুটো সিনেমা, হয়তো বিশাল পপুলার নয়, বাট প্রেম বাই চান্স আমার জীবনের প্রথম প্লেব্যাক করা। শুভমিতা দি আমার আইডল। তো শুভমিতা দি আর আমি গিয়েছিলাম একটা গান কোয়েল মল্লিকের লিপে, রূপঙ্কর দা মিউজিক ডিরেকশনে। Okay. আর একটা গান আমার খুব কাছের, যেটা আমি এক্সপেক্টই করতে পারিনি যে এরকম একটা সিনেমার জন্য আমাকে গান গাইতে ডাকা হবে, সেটা হচ্ছে আমাদের পরম পূজনীয়, আমাদের শ্রদ্ধার মানুষ কালিকাদা। কালিকাদা খুব স্নেহ করতেন আমাকে। কালিকাদার একটা সিনেমার মিউজিক ডিরেকশনে ছিলেন সিতারা বলে। আচ্ছা। তো সেটা বাংলাদেশ পটভূমিতে সিনেমাটা তৈরি। তো কালিকাদা যখন ছিলেন আমাদের সঙ্গে, তো তখন কালিকাদা একদিন দুপুরে ফোন করে বললেন একটা গান ভেবেছি বৃষ্টি, একটু একটা জিপসি মেয়ের ক্যারেক্টারে, তো এরকম একটা গান আমি তোকে দিয়ে গাওয়াবো কালিকাদার কথায় এবং সুরে। তো সেই সিনেমাটার ওই গানটা গেয়েছি ওটা, এবং যখন গানটা ডাবিং হয়েছে ফাইনালি, তখন আনফর্চুনেটলি কালিকাদা আমাদের সঙ্গে নেই। তো বাট ওইটা আমার কাছে খুব একটা বড় একটা ভালোবাসা, একটা প্রাপ্তি, একটা আশীর্বাদ এবং কালিকাদার Okay. গান গাওয়াটা। বাহ। এই আর কি। তো আমাকে একটা জিনিস বলো, তুমি তো প্রচুর ইন্ডিপেন্ডেন্ট মিউজিক করো, হুম। রাইট? তো ইন্ডিপেন্ডেন্ট মিউজিকের সাথে ফিল্ম মিউজিক, এই দুটো যে টাইপ, এই দুটো যে ডিফারেন্ট কাইন্ড অফ মিউজিক আছে, অ্যাজ অ্যান আর্টিস্ট কোনটা তোমার কাছে বেশি ইন্সপায়ারিং লাগে, বা কোনটা তোমার কাছে বেশি মনে হয় যে যত বেশি আমি এটা পারসু করব অ্যাজ অ্যান আর্টিস্ট, আমার মানে ফুলফিলমেন্টটা অনেক বেশি হবে? দুর্দান্ত একটা কোয়েশ্চেন, বাট আগের একটা কোয়েশ্চেন আমি মিস করে গেছি, ওটা সূত্র ধরে আমি এই আনসারটা দিব। সেটা হচ্ছে ফিল্ম মিউজিক, প্লেব্যাক সিঙ্গিং এবং লাইভ লাইভ অনুষ্ঠান। এবার একটা, এটা তো আমরা সবাই জানি যে যদি না একটা ইন্ডিপেন্ডেন্ট মিউজিক করে একটা মানুষ নিজেকে, নিজের নাম এস্টাবলিশ করতে পারে, বা ফিল্ম মিউজিক করে মানুষের কাছে পৌঁছাতে পারে, তাকে যে খুব একটা লাইভের মঞ্চে দেখা যায় সেরকম নয়। বাট কি যদি অপশন দিতে বলে, এটার মধ্যে বেসিক্যালি কোনো রকম মানে বৈরিতা নেই। ফিল্ম মিউজিক বা ইন্ডিপেন্ডেন্ট মিউজিক সেটা একটা জনার, একটা ভালো লাগার কাজ। আমি যখন ইন্ডিপেন্ডেন্ট মিউজিক করছি তখন এটা আমি ভালোবেসে করছি।
আমি এই এক্সপেকটেশন রেখে করছি না যে আমার গানটা এটা রিলিজ করলেই কালকে বা 1 মাসের মধ্যে 1 মিলিয়ন ভিউ হবে বা আমি থেকে প্রচুর আর্ন করতে পারবো। ওরা প্যাশনেটলি করছি। আর আমি ব্যক্তিগতভাবে 2007 সাল থেকে এখনো পর্যন্ত 2025 সাল পর্যন্ত র্যান্ডাম ইন্ডিপেন্ডেন্স মিউজিক করে যাচ্ছি। আমি জানি হয়তো এটা প্রচুর লোকে শুনছেন না বা প্রচুর ভালোবাসা পাচ্ছি না, কিন্তু কিছু কিছু জায়গায় যে লোকে আজকে বৃষ্টি লেখা, যে তুমি নামটা নিয়েও বললে, বৃষ্টি লেখাও আমার একটা গান, একটা অরিজিনাল ইন্ডিপেন্ডেন্স সং। তো সেইটা যখন আমার নামের সঙ্গে জুড়ে গিয়ে আমাকে একটা আইডেন্টিটি দেয় যে বৃষ্টি লেখা নন্দিনী, তো এইটা তো আমার সঙ্গে ইন্ডিপেন্ডেন্ট মিউজিক এইভাবেই জড়িয়ে আছে। তো আমি যতদিন প্রাণ ততদিন যেরকম গান, ততদিনই আমার জন্য ইন্ডিপেন্ডেন্ট মিউজিক। হতে পারে আমি প্রচুর প্লেব্যাক সিঙ্গিং করলাম, হতে পারে আমি প্লেব্যাক সিঙ্গিং এ সেই অর্থে সুযোগ পেলাম না, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট মিউজিকের সঙ্গে অলওয়েজ থাকবে ওটা। আর স্টেজ মিউজিকটা হচ্ছে মানে স্টেজের লাইভ অনুষ্ঠানটা হচ্ছে আমাদের লাইভ শ্বাসের মতো, অক্সিজেন। হ্যাঁ, র্যান্ডাম শোজ করে মানে র্যান্ডাম রেকর্ডিং করে যাচ্ছি বা ইন্ডিপেন্ডেন্ট মিউজিক করে যাচ্ছি, অথচ ওই ক্রাউডের হাততালি, ওই রিকোয়েস্ট, ওই অ্যাপ্রিসিয়েশন, বা তোমাকে ওই অনুষ্ঠানে দেখেছি, বা তোমার এই যে ভাইবটা, এই যে লাইভ ভাইবটা, এটা যদি কোনো শিল্পী মিস করে তো সে একটা অনেক বড় কিছু মিস করে। তো আমি দুটোর কোনোটাই মিস করতে চাই না। ওকে ওকে, গ্রেট। আমরা প্রত্যেকে আমাদের লাইফে কাউকে না কাউকে আমরা আইডিয়ালাইজ করি বা আমরা ইন্সপিরেশন হিসেবে কেউ না কেউ থাকেই আমাদের লাইফে। তোমার লাইফে এরকম হু ইজ ইউর ইন্সপিরেশন, বা কে বা কারা তোমাকে সব থেকে বেশি ইন্সপায়ার করে লাইফে টু নট অনলি ফর মিউজিক বাট টু স্টে পজিটিভ ইন লাইফ, এবং সাথে সাথে ভালো, কারণ কি পজিটিভিটি ইজ ইম্পর্টেন্ট, আদারওয়াইজ ভালো মিউজিক আমার মনে হয় করাটাও সম্ভব না। তো পুরোটা নিয়ে কে বা কারা তোমাকে সব থেকে বেশি ইন্সপায়ার করে? দেখো, এখানে প্রথমেই একটা কথা মনে হয়, জানো তো, মানে মিউজিক হচ্ছে গুরুমুখী বিদ্যা। এটা হচ্ছে প্রথম, যে আমি ইউটিউব দেখে শিখে নিলাম, এখান থেকে শিখে নিলাম, বা আমি বর্ন আর্টিস্ট, মানে সেইটা যে খুব বেশি, তারপরেও শিখতে হয়, মানে যদিও আজকাল অনেকে না শিখে বেশ ভাইরাল হয়ে যাচ্ছে, আমি দেখি, মানে অনেকেই শেখে না, অথচ তারা হয়তো ভাবছে যে আমি দারুণ গান গাই, আর তারা ভাইরালও হয়ে যাচ্ছে, উইচ ইজ ভেরি ভেরি আনফরচুনেট বাই দ্য ওয়ে। দুটো শব্দ না ছোটবেলা থেকে আমরা শিখে এসেছি, একটা হচ্ছে ট্রানজিয়েন্ট আর একটা হচ্ছে পারসিস্টেন্ট। এবার তুমি যখনই জেনে গান গাইতে আসবে তখন তুমি পারসিস্ট করবে, তোমার গ্রো হবে, স্লো হবে, কিন্তু তুমি জানো তো আমি কোথায় যাচ্ছ, স্টেডি হবে। আর এই যে গিমিক আমি বলছি না, যারা করছেন তাদের নিশ্চয়ই এমন কোনো এক্স ফ্যাক্টর আছেন যেটা হয়তো বাকিদের নেই, সেই কারণেই তারা ভাইরাল হচ্ছেন। কিন্তু সেইটা যদি আরো, এই এক্স ফ্যাক্টরটার সাথে যদি আরো বিদ্যাটা বা আরো চর্চাটা যোগ হয়, তাহলে মনে হয় আরো বেশি দিন ভাইরাল থাকা যায়। তো আর যেটা তুমি বললে যে আমি কাকে আইডিয়ালাইজ করো বা ইন্সপিরেশন, যারা আমরা গান করি, অবভিয়াসলি লতাজি আমাদের কাছে দেবীর মতন, সঙ্গীত সম্রাজ্ঞী। তো তার প্রত্যেকটা গান, প্রত্যেকটা উচ্চারণ আমাদের কাছে, মানে আমার কাছে স্পেসিফিক্যালি লেসনের মতন। কিন্তু তারপরেও দুজন মানুষের কথা আমি বলবো। একজন হচ্ছে শুভমিতা ব্যানার্জি, শুভমিতাদি আমাকে খুব স্নেহ করেন, এবং শুভমিতাদির গান যখন প্রথম আমরা এফএমএ, আমি যখন আমার হাই স্কুলে এফএমএ আমি শুনতে শুরু করি, তো আমার মানে মন্ত্রমুগ্ধের মতন শুনতাম শুভমিতাদির গান। শুভমিতাদির গান শুনে সকাল হতো, তার গান শুনে রাত হতো। তো এইরকম না যে মঞ্চে আমি শুভমিতাদির মতোই গান করি, নট লাইক দ্যাট, আমি ডিফারেন্ট জনার চেষ্টা করি গাওয়ার। বাট উনি ইন্সপায়ার করে তোমাকে। হ্যাঁ, আমায় একেবারে আমার আইডল হচ্ছে শুভমিতাদি, এটা। আর অবভিয়াসলি আর যার কথা বলবো, যে বললাম গুরুমুখী বিদ্যা, গুরু মানে শুধুমাত্র গান শেখানো না, গুরু মানে হচ্ছে জীবন তৈরি করা, গুরু মানে পথ দেখা। একদম। তো আমি ব্লেসড যে শ্রী সুভাষিস মুখোপাধ্যায়, তিনি আমার বর্তমান গুরু। আমি তার কাছে ক্লাসিক্যাল শিখি, গান কম শিখি, জীবনবোধের পাঠটা অনেক বেশি শিখি, যে কিভাবে হার্ডেলকে অতিক্রম করতে, মানে গান তো আমরা অনেকেই শিখি, কিন্তু সেই শেখাটাকে অ্যাপ্লাইও তো করতে হয়, এবং একটা সময় তো আসে, একটা স্ট্যাগন্যান্ট ফেজ আসে, তখন তো সব থেকে বেশি ডিপ্রেশন মিউজিশিয়ানসদের হয়। আমি বলছি আর্টের সঙ্গে যারা রিলেটেড তাদের হয়। তো সেই সময়টাকে তো ওভারকাম করতে হবে, তো সেটার জন্য গুরু কিন্তু আলো দেন, পথ দেখান। তো সেই ক্ষেত্রে আমি ব্লেসড যে আমি এরকম গুরু পেয়েছি। বাহ। আরেকটা যেটা আমি জানতে চাই তোমার থেকে, বৃষ্টি লেখা যদি আর্টিস্ট না হতো, যদি বৃষ্টি লেখা পারফর্মার সিঙ্গার না হতো, তাহলে কি হতো? মানে এনিথিং, গান বাজনা বাদ দিয়ে, যেটা বৃষ্টি লেখা পছন্দ করে করতে,
কিন্তু বিকজ অফ ল্যাক অফ টাইম বা হোয়াট এভার রিজনস সেইটা নিয়ে আর এগোনো হয়নি বা করা হয়নি, এনিথিং, ইট ক্যান বি এনিথিং, সেইটা যদি একটু বলো। দেখো, বৃষ্টিলেখা যদি বৃষ্টিলেখা না হতো তাহলে বৃষ্টিলেখা নন্দিনী হতো, আর নন্দিনী যদি বৃষ্টিলেখা না হতো নন্দিনী বৃষ্টিলেখা হতো। এর বাইরে আর কোনো পথ আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, তো এরকমটা নয় যে আমি ছোটবেলা থেকেই প্ল্যান করে আছি আমি মিউজিশিয়ান হব, আমি মিউজিক নিয়ে কেরিয়ার পার্সু করব, বাট আমি অন্য একটা জনারে ছিলাম, আমি অন্য পড়াশোনা করেছি, সেইটা আমি স্বেচ্ছায় ছেড়ে এসেছি। এরকম না যে কেউ আমায় ফোর্স করেছে বা মিউজিক আমায় ফোর্স করেছে, আমি প্যাশনেটলি মিউজিককে ভালোবেসে সেই জনার ছেড়ে এসেছি। বাট ছেড়ে এসেছি মানেই যে সারা জীবনের জন্য ছেড়ে দিয়েছি এরকম না, গান রেখে আমি সেটারও প্ল্যানিং আছে, ইনফ্যাক্ট আই এম ওয়ার্কিং অন ইট। তো সেই কেরিয়ার পারসিউ করা যায়, মানে একই সঙ্গে হয়তো দুটোই একই রকম ভাবে হবে না, কিন্তু মিউজিকটা তো ডেফিনেটলি ক্লোজ টু মাই হার্ট, সেটা থাকবে অবভিয়াসলি। তারপরে বাহ, লাস্ট একটা জিনিস যেটা জানতে চাইবো তোমার কাছে, তোমার ফিউচারে কি ধরনের কাজ সবাইরা দেখতে পাবে বা কি ধরনের কাজ তুমি নিজে করতে চাও অ্যাজ অ্যান আর্টিস্ট, সেই বিষয়ে যদি একটু বলো। প্রত্যেক বছরই থাকে, বছরের প্রথম দিকে একটা নতুন গান, এবং বছরের মানে পুজোর সময় তো প্রচুর নতুন গান বেরোয়, ইন্ডিপেন্ডেন্ট কাজ বেরোবে নতুন বছরের একদম শুরুর দিকে। তো আর বাকি বছরটা অনেক এক্সপেরিমেন্টাল কাজ করতে খুব ভালো লাগে আমার। তো যতটুকু আমার, প্রত্যেকটা মানুষের লিমিটেশনস আছে, যতটুকু আমার লিমিটেশন সেটা আমি জানি, তো তার মধ্যে যতটুকু এক্সপেরিমেন্ট করা যায় সেই রকম কাজ ডেফিনেটলি নতুন বছরে আমার শ্রোতারা শুনতে পারবে। বাহ, দারুণ ব্যাপার। সবাইরা প্লিজ ফলো করবেন বৃষ্টিলেখাকে, বৃষ্টিলেখা নন্দিনী, ইনস্টাগ্রাম, ইউটিউব এবং সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসগুলোয় দারুণ অসাধারণ গান করে, আর ওর প্রত্যেকটা গান ইন টার্মস অফ অরিজিনাল সংস, ইন টার্মস অফ কভার্স, প্রত্যেকটা ভীষণই ভালো। আমার নিজেরও ভীষণ ভালো লাগে, তো সবাইদের ওটাই রিকোয়েস্ট। লাস্ট একটা রিকোয়েস্ট আমার, যদি কোনো গান তোমার পছন্দের, যে কোনো গান যদি 2 লাইন বা 4 লাইন একটু শোনাও তুমি। বৃষ্টিলেখার গান গাই একদম, মানে এখন তোমার সঙ্গে রুবারু হয়ে একটা গানই মনে পড়ছে আর কি, এটা কথা সুর লিখেছেন ভাস্বর, অরিজিনাল গান আমার। আচ্ছা। কিছুটা সময় আজ বসি নয় মুখোমুখি সব বলে, চোখে রেখে চোখ কিছু কথা হোক, রাখি কাজ কিছু তুলে, কি আসে যাবে মেঘ উৎসবে, যদি ভাসে ধারা জলে দুই হৃদয়, কিছুটা সময় আজ বসি নয় মুখোমুখি সব বলে। क्या बात, দারুণ। থ্যাংক ইউ সো মাচ বৃষ্টিলেখা, Thank তুমি you. এলে আজকের এপিসোডে, আমার খুব ভালো লাগলো। সবাইরা আই হোপ খুব এনজয় করবে। হ্যাঁ, আমি তো খুব এনজয় করলাম তোমার সঙ্গে আড্ডা মারতে মারতে। থ্যাংক ইউ সো মাচ। এরকম আরো নতুন নতুন মজার মজার পডকাস্ট ইন্টারভিউজ দেখার জন্য সাবস্ক্রাইব করুন সুশোভন সরকার অফিসিয়াল ইউটিউব চ্যানেল।